পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি WBH এর টেস্ট পেপারের 53 নম্বর পাতার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া এই পেজটা সলিউশন করব। একের দাগের একের কোশ্চেনটা আছে বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা এবং 1 বছরের সরল সুদ y টাকা হলে অপশান এ x গ্রেটার দেন y, অপশান বি x লেস দেন y, অপশান সি x ইকুয়াল টু y এবং অপশান ডি x গ্রেটার দেন ইকুয়াল টু y। এটার মধ্যে কোনটা হবে? তাহলে একের দাগের একের কোশ্চেন এখানে আছে কি যে 1 বছরের চক্রবৃদ্ধি সুদটা বলা আছে x টাকা, চক্রবৃদ্ধি সুদ আছে x টাকা আর সরল সুদ আছে y টাকা। আমরা জানি 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পরিমাণ সবসময় যেন সমান হয়, তাহলে এখানে হবে কত x ইকুয়াল টু y, যেহেতু 1 বছর বলা আছে। এবার বছরের সময়ের পরিমাণটা যদি 1-এর বেশি বলা থাকতো তখন চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা বেশি হতো আর সরল সুদের পরিমাণটা কম হতো। যেহেতু এখানে 1 বছরে বলা আছে তাই দুটো সুদ পরস্পর সমান হবে, তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 2-এর কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই হলে প্রদত্ত কোনটি সঠিক? এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজাস এক্স ইন্টু ওয়াই। এবার এখানে আমরা ভ্যারিজাসটা তুলবো, তাহলে কী হবে, একটা কনস্ট্যান্ট কে ইন্টু এক্স ওয়াই হয়ে যাবে। এবার এখানে কনস্ট্যান্ট আমি এখানে 2কে ধরবো, তাহলে যেখানে 2কে হচ্ছে অশূন্য ভেদ দেবো। যদিও এটা 1 নম্বর কোশ্চেন, এত লেখার প্রয়োজন নেই, তাহলে 2কে ধরলাম কারণ প্রয়োজন আছে এখানে 2কে এর। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে কে ইন্টু হয়ে যাবে 2xy। এবার যদি 2x এটাকে আমি এদিকে আনি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy ইকুয়াল টু কে বাই 1। 2xyটাকে এদিকে আনলাম, এবার যোগ ভাগ প্রক্রিয়া করবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy বাই কে প্লাস 1 বাই কে মাইনাস 1 যোগ ভাগ প্রক্রিয়া করে দিলাম। তাহলে উপরটা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার আর নিচেটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এইটাকে আমি নতুন একটা কনস্ট্যান্ট ধরে নিলাম k1। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এদিকে স্কোয়ার আছে তাহলে এদিকে রুট হয়ে যাবে, রুট k1 মানে ধরলাম একটা নতুন কনস্ট্যান্ট k2। এবার এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আছে k2 বাই 1। এবার এই দুটোকে আবার ফের যোগ ভাগ প্রক্রিয়া করবো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস 1, দুটোর যোগফল বাই দুটোর বিয়োগফল, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই, তাহলে এটা আবার কী হয়ে যাবে k2 প্লাস 1 বাই k2 মাইনাস 1। তাহলে ওয়াই বাই এক্স এখানে কেটে গেল, তাহলে প্রথম হলো 2x বাই 2y ইকুয়াল টু, এটাকে নতুন কনস্ট্যান্ট ধরে নিলাম k3। তাহলে 2 কেটে গেল, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু হলো এটা কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে বলা যায় এক্স ভ্যারিজাস ওয়াই। তাহলে এখানে অ্যান্সার হবে কয়টা? অ্যান্সার হবে অপশান সি এরটা। অঙ্কটা অনেকটা বড় হলো 1 নম্বর, কিন্তু ক্যালকুলেশনটাকে এইটুকু করতেই হবে। এরপরে 3-এর দাগে কোশ্চেনটা আছে কোনো বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরের একটি বিন্দু থেকে ওই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তটির ব্যাস হবে 6 সেমি, 8 সেমি, 9 সেমি ও 18 সেমি। এখানে ধরলাম ও কেন্দ্রীয় একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটা বিন্দু হলো পি। এবার পি বিন্দু থেকে এই বৃত্তের উপর একটা স্পর্শক হলো PQ। এবার বৃত্তর কেন্দ্র থেকে বিন্দুটার দূরত্ব বলা আছে 15 সেমি আর স্পর্শকটার দৈর্ঘ্য বলা আছে 12 সেমি। তাহলে বের করতে বলেছে বৃত্তটা ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে এখানে আমরা জানি বৃত্তের কেন্দ্রগামী ব্যাসার্ধটা স্পর্শকের সঙ্গে লম্বভাবে অবস্থিত হয়, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এখানে আমরা বের করতে পারি যে ও কি ইকুয়াল টু হবে কি রুট ওভার অফ, এইটা হবে অতিভুজ, তাহলে এখানে 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার ইকুয়াল টু হবে 15 15 225 মানে 12 12 144। 5 থেকে 4 বাদ দিলে 1 আর এখানে 12, এখানে হয়ে যাবে 8 আর 4 12 তাহলে মানে 81, তাহলে এটা হবে 9 সেমি। তাহলে বৃত্তটা ব্যাসার্ধ হবে 9 সেমি, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হলো 9 সেমি। তাহলে ব্যাস কত হবে, অর্থাৎ বৃত্তের ব্যাস হবে 9 2 18, তাহলে 2 9 18 এত সেমি। তাহলে এখানে অ্যান্সার হবে কতটা? এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা 18 সেমি। এরপরে 4-এর দাগে কোশ্চেনটা আছে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক ও একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আমি ধরলাম একটা হচ্ছে অর্ধগোলক যার ব্যাসার্ধ হচ্ছে আর একটা হলো গোলক তারও ব্যাসার্ধ হচ্ছে আর। এবার বের করতে হবে গোলকের আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দুজনের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে গোলকটার সমগ্রতলের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার আর অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3 পাই আর স্কোয়ার। তাহলে এখানে অর্থাৎ গোলক
ও অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান গোলকে আছে 4πr², আর অর্ধগোলকে হয় 3πr²। πr² কেটে গেল, তাহলে হবে 4:3। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 5 দাগে কোশ্চেনটা আছে a + b = 90 এবং tan = 3/4 হলে cot b এর মান কত? তাহলে এখানে দেওয়া আছে a + b দুটোর যোগফল হচ্ছে 90। তাহলে b সমান কত হবে? b সমান হবে 90 - a। এবার এখানে বের করতে হবে যে cot b এর মান কত। তাহলে cot b এর জায়গায় বসিয়ে দেবো 90 - a। cot 90 - a সমান হয়ে যাবে tan a, আর tan a এর ভ্যালু দেওয়া আছে 3/4। তাহলে cot b এর ভ্যালুটা হয়ে গেল 3/4। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা? এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 6 দাগে কোশ্চেনটা আছে x1 < x2 < x3 ... দিয়ে <x100 আছে। তাহলে x1 < x2 < x3 দিয়ে আপ টু x100 পর্যন্ত আছে। এবার বের করতে হবে এদের মধ্যমা কত। যেহেতু এখানে এক্সটা 100 পর্যন্ত আছে মানে জোড় সংখ্যা, তাহলে এদের মধ্যমা হবে মধ্যবর্তী দুটো সংখ্যার যোগফল বাই 2। তাহলে এখানে মধ্যমা সমান x 50 + x 51/2, এইটা হবে এদের মধ্যমা। তাহলে এখানে অ্যান্সার হবে কয়টা? এখানে অ্যান্সার হবে অপশান এ এরটা। এরপরে 2 দাগের 1 কোশ্চেনটা আছে ax² + 2bx + c = 0, যেখানে এটা নট ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হবে স্কোয়ার = ড্যাশ। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণটা তো আছে ax² + bx + c = 0। এখানে 2bx আছে, তাহলে এখানে a এর মান আছে a, আর b এর মান আছে 2b, আর c এর মানটা এখানে আছে c। এবার বের করতে হবে যে কি বীজদ্বয়ের বাস্তব ও সমান। তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হলে কি হয়? তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² - 4ac = 0 হয়। তাহলে এখানে b এর মান কত আছে? b এর মানটা আছে এখানে 2b। তাহলে b এর জায়গায় 2b বসিয়ে দিলাম, 2b তার হোল স্কোয়ার - 4ac = 0। তাহলে এখানে কত হবে? 4b² - 4ac হবে 0। তাহলে এখানে b² হবে কত? 4b² হবে 4ac, ডান দিকে চলে এলো। তাহলে b² হবে 4ac/4, 4 কেটে গেল। তাহলে দ্যাট ইজ b² হবে ac। তাহলে এটাই হবে শূন্যস্থানে বসবে ac। তাহলে অ্যান্সার হবে এইটা। এরপরে 2 দাগের কোশ্চেনটা যে মিশ্র অংশীদারি কারবারে সবার মূলধন ড্যাশ সময়ের জন্য নিয়োজিত থাকে। যেহেতু মিশ্র অংশীদারি কারবার, তাহলে সেক্ষেত্রে মূলধনটা বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত থাকে। তাহলে এখানে শূন্যস্থানে বসবে বিভিন্ন। এরপরে 3 দাগের কোশ্চেনটা কি আছে? 3 দাগের কোশ্চেনটা আছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ কোণ এখানে হবে স্থূলকোণ। এই কোশ্চেনটা বারবার দিচ্ছে, প্রতিটা পেজেই দেখিয়ে দিচ্ছে। যখন ক্ষুদ্রতর আসবে তখন এখানে স্থূলকোণ হবে, আর যদি বৃহত্তর বৃত্তাংশ কোণ বলে তখন সূক্ষ্মকোণ হবে। তাহলে এখানে শূন্যস্থানে বসবে স্থূলকোণ। এরপরে 4 দাগের কোশ্চেনটা আছে যে সূর্যের উন্নতি কোণ ড্যাশ হলে স্তম্ভের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হয়। সূর্যের উন্নতি কোণ যদি 45 ডিগ্রি হয়ে যায় তাহলে একটা স্তম্ভের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য পরস্পর সমান হয়। এরপরে 5 দাগের কোশ্চেনটা আছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তনের অনুপাত কী হবে? যেহেতু গোলকটাকে গলিয়ে কী করা হয়েছে, চোঙ তৈরি করা হয়েছে, তাহলে দুজনেরই আয়তনটা কী হবে? সমান হবে। তাহলে এখানে কী হবে? শূন্যস্থানে বসবে সমান। এরপরে 6 দাগের কোশ্চেনটা কি আছে? একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের মাধ্যমে পাওয়া যায় তার নাম হলো কি? ওজাইভ। এটা হবে ওজাইভ। তাহলে শূন্যস্থানে বসবে ওজাইভ। তাহলে 2 দাগের প্রত্যেকটা কোশ্চেনই খুব ইজি ছিল। এরপর 3 দাগের 1 কোশ্চেনটা দেখব। 3 দাগের 1 কোশ্চেনটা আছে যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার হয়। এটা হবে মিথ্যা, কারণ অংশীদারি কারবারে কমপক্ষে 2 জন লোক লাগে, 3 জন নয়। তাহলে এখানে দেওয়া আছে 3 জন, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে 2 দাগের কোশ্চেনটা আছে x ভ্যারিজাস z, আর দেওয়া আছে যে y ভ্যারিজাস z। তাহলে এখান থেকে দেখাতে হবে বলেছে যে xy ভ্যারিজাস z হবে, এটা সত্য না মিথ্যা। তাহলে x ভ্যারিজাস z হলে লেখা যায় x = k1 × z। আর একটা কি আছে? y ভ্যারিজাস z মানে y = k2 × z, যেখানে k1 আর k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক।
অশূন্য ভেদ ধ্রুবক। এগুলো শর্ট কোশ্চেন, না লিখলেও হবে। এবার এখানে ওয়াই মানটা এখানে বসানোর কোনো জায়গা নাই, তাহলে কি করবে, এখান থেকে আমি জেডের মানটা বার করে নেবো যে কোনো একটা থেকে। বেশ, আমি এখান থেকে জেডেরটা বার করি, তাহলে K1 ইন্টু জেড ইকুয়াল টু হবে এক্স, তাহলে জেড ইকুয়াল টু হবে এক্স বাই K1। এবার এই যে জেডের মানটা আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দেবো, তাহলে ওয়াই ইকুয়াল টু K2 ইন্টু জেড, জেডের মান পেয়েছি এক্স বাই K1, তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে কত, K2 বাই K1 ইন্টু এক্স। তাহলে এখান থেকে পেলাম কি, ওয়াই ইকুয়াল টু একটা নতুন কনস্ট্যান্ট K3 নাম দিলাম ইন্টু এক্স, যেখানে K3 হচ্ছে এই দুটো। তাহলে এখান থেকে বলতে পারি কি ওয়াই ভ্যারিজাস এক্স, কিন্তু এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই ভ্যারিজাস জেড, তাহলে এটা হবে মিথ্যা। আবার এই অঙ্কটা আর একভাবে দেখানো যেতে পারে, এখানে পেয়েছি এক্স ভ্যারিজাস জেড, এখান থেকে পেয়েছি এক্স ইকুয়াল টু এইটা আর ওয়াই ইকুয়াল টু পেয়েছি এইটা। এবার যদি দুটো গুণ বের করি যে এক্স ইন্টু ওয়াই, তাহলে কী হবে, এক্সের মান পেয়েছি K1 ইন্টু জেড, আবার ওয়াই মান পেয়েছি K2 ইন্টু জেড, তাহলে এক্স ইন্টু ওয়াই হবে K1 ইন্টু K2 ইন্টু জেড স্কোয়ার। এবার এখানে কনস্ট্যান্ট আর সমানটা তুলে কী হবে, এক্স ইন্টু ওয়াই ভ্যারিজাস হয়ে যাবে জেড স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই ভ্যারিজাস জেড স্কোয়ার হলে সত্য হতো, কিন্তু দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই ভ্যারিজাস জেড, তাই এটা হবে মিথ্যা। তাহলে কেউ যদি এইরকমভাবে করে তাহলে এটা মিথ্যা উত্তর আসবে, যার যেটা ইচ্ছা সেটা তোমরা করবে। এরপরে 3 দাগের কোশ্চেনটা আছে, কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তার অবশ্যই সমান্তরাল হবে। এটা সবসময় সত্য হয় না, কারণ আমি একটা বৃত্ত ধরলাম, এই কেন্দ্র থেকে সমদূরবর্তী দুটি জ্যা হলো এটা, এখান থেকে এই এর দূরত্ব যা হবে এর দূরত্ব তাই হবে, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, দুটো জ্যা সমান্তরাল হচ্ছে। কিন্তু জ্যা দুটো যদি এইরকম হয়, এটা কেন্দ্র, একটা জ্যা আছে এইরকম আর একটা জ্যা আছে এইরকম, আমি ধরলাম দেখতে পাচ্ছি যে এখান থেকে এর দূরত্ব 5 সেমি, এখান থেকে এর দূরত্ব 5 সেমি হতে পারে, তাহলে দুটো জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হওয়া মানেই যে জ্যা দুটো সবসময় সমান্তরাল হবে এমনটা সবসময় সত্য নয়, তাহলে এখানে হবে এটা মিথ্যা। দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলেই জ্যা দুটো সমান্তরাল নাও হতে পারে। এরপরে 4 দাগের কোশ্চেনটা আছে, সাইন থিটা গ্রেটার দেন কস থিটা যখন 0 লেস দেন ইকুয়াল টু থিটা লেস দেন ইকুয়াল টু 90, অর্থাৎ সাইন থিটা গ্রেটার দেন কস থিটা দেওয়া আছে, যেখানে থিটার মানটা দেওয়া আছে 0 থেকে 90 মধ্যে, এটাকে সত্য না মিথ্যা। যেহেতু এখানে দেওয়া আছে সাইন থিটা গ্রেটার দেন কস থিটা, তাহলে কস থিটাকে এই দিকে লিখতে হবে, সাইন থিটা বাই কস থিটা গ্রেটার দেন হয়ে যাবে 1, তাহলে এখান থেকে বলতে পারি সাইন বাই কস মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে এখানে হলো কত, ট্যান থিটা গ্রেটার দেন 1। এবার 0 থেকে 90 মধ্যে ট্যান থিটার মানটা কি সবসময় গ্রেটার দেন 1 হয়? আমি যদি ট্যান 0 বসাই, ট্যান 0-র মান কত, ট্যান 0-র মান হচ্ছে 0, আবার যদি ট্যান 45 বসাই তার মান হয়ে যাবে 1, তারপরে যখন ট্যান 60 বা তার বেশি যাবে তখন মানটা 1-এর থেকে বড় হবে, তাহলে 0 থেকে 90-এর মধ্যে সবার ক্ষেত্রে ট্যানটা গ্রেটার দেন 1 হয় না, তাই এটা হবে মিথ্যা। এরপরে 5 দাগের কোশ্চেনটা আছে, অর্ধগোলকের উচ্চতা তার ব্যাসার্ধের সমান। একটা অর্ধগোলক, এই অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে উচ্চতা হয়ে যাবে তার আর, কারণ অর্ধগোলকের ক্ষেত্রে উচ্চতা যা হয় অর্ধগোলকটার ব্যাসার্ধ তাই হয়, তাহলে এটা হয়ে যাবে সত্য। এই ক্ষেত্রে অর্ধগোলকটা হয়তো সঠিক আঁকা হয়নি, সঠিক যদি আঁকা হয় তাহলে দেখা যাবে যে এই অর্ধগোলকের ব্যাসার্ধ যা হবে উচ্চতা তাই হবে, তাহলে এটা হলো সত্য। এরপরে 6 দাগের কোশ্চেনটা কী আছে, 6 দাগের কোশ্চেনটা আছে, কতকগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির যে কোনো একটি হবে। এটা সবসময় সত্য নয়। আমি যদি সংখ্যাগুলো ধরি 1 2 3 4 5, তাহলে এখানে 5টা সংখ্যা আছে, তাহলে এদের মধ্যম হবে 3টা, তাহলে যখন বিজোড় সংখ্যায় থাকে তখন মধ্যমাটা এইগুলোর মধ্যে যে কোনো একটা হয়ে যায়, কিন্তু 1 2 3 4 5 6 যদি জোড় সংখ্যায় থাকে তখন সেক্ষেত্রে মধ্যমা কত হবে, এই দুটো যোগফল বাই 2 হয়ে যাবে, তাহলে 3 + 4/2 মানে 7/2, 7/2 এর মান হবে এখানে 3.5, তাহলে এটা কি 3.5টা এই সংখ্যাগুলোর মধ্যে নেই, তাহলে কোনো একটা রাশি তথ্যের মধ্যমার মানটা যদি বিজোড় সংখ্যায় থাকে তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা হয়ে যায়, কিন্তু জোড় সংখ্যায় থাকলে এই সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যাটা হয় নাই, কিন্তু এখানে দেওয়া আছে যে কতগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির যে কোনো একটি হবে, তাই এটা হবে মিথ্যা, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এরপরে 4 দাগে 1 কোশ্চেনটা আছে, বার্ষিক সরল সুদের হার কত হলে কিছু টাকার 10 বছরের সরল সুদ তার সুদ আসলের 2/5 হবে। তাহলে আমি এখানে ধরে নেব আসল P টাকা, ধরি
আসল সমান পি টাকা, আর সুদের হার ধরলাম R%, সুদের হার হলো R% করব। এবার পি টাকার R% হারে সরল সুদের পরিমাণটা কত হবে? সুদ হবে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এবার পি এর মানটা বসে গেল, আর এর মানটা বসে গেল, টাইমটা কত বলেছে? 10 বছর বাই 100, 0 কেটে গেল, তাহলে হলো পি আর বাই 10 এত টাকা। এবার শর্তে কী বলা আছে? এবার সুদ আসলটা বের করে নেবো। তাহলে সুদ আসল সমান কত হবে? সুদ প্লাস আসল, তাহলে আসল পি টাকা আর সুদ হয়েছে এই টাকাটা, তাহলে এই দুটো যোগফলটা হয়ে যাবে সুদ আসল এত টাকা। এবার শর্তানুসারে বলা আছে কি? শর্তানুসারে বলা আছে যে সুদ আসলটা কি? সুদ আসলটা হয়ে যাবে, সুদটা হয়ে যাবে তার সুদ আসলের 2/5 তাহলে সুদ হয়েছে এইটা পি আর বাই 10 ইকুয়াল হয়ে যাবে কার 2/5? সুদ আসলে 2/5, মানে এইটা 2/5। তাহলে পি প্লাস পি আর বাই 10। এবার এখান থেকে কি করব? এখান থেকে এখানে আর এর মানটা বের করতে হবে। তাহলে পি আর বাই 10 যেমন আছে থাকলো, 2/5 ইন্টু এখানে পি কমন যাবে, তাহলে হবে 1 প্লাস আর বাই 10। পি উভয় পক্ষে কেটে গেল, তাহলে এখানে একটা কাটবে যে 5 2 10, তার মানে R/2 ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস আর বাই 10। এখান থেকে আর এর মানটা বের করতে হবে। তাহলে R/2 ইকুয়াল টু 2 1 2 প্লাস 2 R/10। এবার কী করবো? এটাকে টোটালটাকে ঘুরিয়ে লিখব। তাহলে একই রকম ঘুরিয়ে না লিখলে হবে R/2 মাইনাস 2 R/10 ইকুয়াল টু হয়ে যাবে 2। 2 1 2 2 5 10 কাটাকাটি চলে গেল, তাহলে R/2 মাইনাস R/5 ইকুয়াল টু হয়ে যাবে 2। এবার এখান থেকে 5 আর 2 লস হয়ে যাবে 10, তাহলে 5 আর মাইনাস 2 আর ইকুয়াল টু হবে 2। তাহলে 5 থেকে 2 বাদ দিলে হবে 3 আর 3 আর ইকুয়াল টু হবে 2 10 20। তাহলে এখানে আর ইকুয়াল টু হবে 20/3 এত পার্সেন্টেজ। এবার 20/3কে যদি ভাগ করি কত হবে? 3 6 18, আবার 2 হলো, তো মানে 6 পূর্ণ 2/3। তাহলে এখানে সুদের হার হবে কত? 6 পূর্ণ 2/3 এত পার্সেন্টেজ। তাহলে অতএব লিখব অতএব সুদের হার সমান হবে 6 পূর্ণ 2/3%। এটাই হবে অ্যান্সার। এরপরে 2 দাগে কোশ্চেনটা আছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 8 গুণ হবে? এটা বের করতে হবে। তাহলে আমি এখানে প্রথমেই ধরে নেব, ধরি আসল হচ্ছে পি টাকা, তাহলে ধরি আসল সমান পি টাকা, সুদের হার ধরলাম R%, সুদের হার সমান হচ্ছে R%। এবার এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে বার্ষিক মানে 1 বছরে নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হয়। তাহলে এখানে কী হচ্ছে? n বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে n বছরে দ্বিগুণ হওয়া মানে কি? পি টাকাটা হয়ে যাবে 2p টাকা। তাহলে এখানে সুদ কত হবে? সুদ হয়ে যাবে 2p থেকে পি টাকা বাদ যাবে, তাহলে শুধু পি টাকাটা হয়ে যাবে সুদ। এবার সমূল চক্রবৃদ্ধি সূত্র কি? এবার সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এইটা হয়ে যাবে টু দি পাওয়ার n, এইটা হবে সমূল চক্রবৃদ্ধি। এবার এখানে কি বলছে? যে সমূল চক্রবৃদ্ধিটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে সমূল চক্রবৃদ্ধির জায়গায় কি 2p বসে যাবে, তাহলে 2p ইকুয়াল টু হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এবার উভয় পক্ষে পি কেটে গেল, এবার এইটাকে বাঁ দিলেও বা 2টা করে দিয়ে লিখবো, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইকুয়াল টু হয়ে যাবে 2। এবার এইটাকে আমি 1 নম্বর দিয়ে রেখে দিলাম, এইটা পরবর্তীকালে কাজে লাগবে। তাহলে এবার বলা আছে যে কত বছরে 8 গুণ হবে? আমি এখানে ধরি টি বছরে 8 গুণ হবে, 8 গুণ হবে। তাহলে টি বছরে 8 গুণ হলে কী হবে? পি টাকাটা 8p হয়ে যাবে, তাহলে এটাই হবে সমূল চক্রবৃদ্ধি। তাহলে এবার লিখব অতএব সমূল চক্রবৃদ্ধি টি বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল চক্রবৃদ্ধি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, যেহেতু টি বছরে ধরে নিয়েছি। এবার যেহেতু 8p হবে, 8 গুণ হবে, তাহলে সমূল চক্রবৃদ্ধির জায়গায় বসে যাবে 8p ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এবার পিপি উভয় পক্ষে কেটে গেল। এবার 8কে আমরা লিখতে পারি 2 কিউব, আর ডান দিকটা আছে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এবার এখানে আমরা 2 মানটা কত পেয়েছি? 2 ইকুয়াল টু পেয়েছি এইটা, তাহলে 2 জায়গায় এটা বসিয়ে দেবো। তাহলে এখানে 2 আছে, তাহলে এর জায়গায় বসবে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n।
এবার 2 কিউব আছে, তার মধ্যে 3টা এখানে বসিয়ে দিলাম, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার হলো টি। তাহলে এখানেও কি আছে, 3 আর এনটা গুণ হয়ে যাবে, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3n ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এবার এখানে বেসটা 1 প্লাস আর বাই 100 আছে, এখানেও বেসটা আছে 1 প্লাস আর বাই 100, তাহলে পাওয়ার দুটো সমান হবে। তাহলে এখান থেকে বলতে পারি টি ইকুয়াল টু হবে 3n। তাহলে টিটা কী ধরেছিলাম যে টি বছরে 8 গুণ হবে, তাহলে এখানে উত্তর কী বেরোবে, অতএব 3n বছরে 8 গুণ হবে, এটাই হবে অ্যান্সার। এরপরে 3 দাগে কোশ্চেনটা আছে, যদি এক্স বাই ওয়াই ভ্যারিজাস এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা লিখবো, যে দেওয়া আছে যে এক্স বাই ওয়াই ভ্যারিজাস এক্স প্লাস ওয়াই, আর একটা দেওয়া আছে কি, এবং দেওয়া আছে যে ওয়াই বাই এক্স ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। এবার এইটাকে ধরবো, তাহলে এক্স বাই ওয়াই ভ্যারিজাস যদি এক্স প্লাস ওয়াই হয়, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স বাই ওয়াই। এবার কী করবো, বাঁ দিকে এক্স প্লাস ওয়াইটাকে রাখবো, ভ্যারিজাস তুলে দিয়ে এটা কনস্ট্যান্ট কে 1 ইন্টু হবে ওয়াই বাই এক্স। আবার এটাকে কী লিখবো, একই রকমভাবে এক্স মাইনাস ওয়াইটা বাঁ দিকে নিয়ে আসবো, এইটাকে ডান দিকে নিয়ে গেল। এবার এক্স মাইনাস ওয়াইটা থাকলো, ইকুয়াল টু হবে কে 2 ইন্টু ওয়াই বাই এক্স। এবার এখানে লিখে দিতে হবে যে কে 1 আর কে 2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক হয়ে গেল। তাহলে এবার এখানে যেহেতু বের করতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক, এটা দেখাতে বলেছে, তাহলে এবার কী করবো, এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম। এবার 1 নম্বর 2 নম্বর কী করবো, দুটোকে গুণ করব। তাহলে এর বাঁ দিকে কী আছে, এক্স প্লাস ওয়াই, আবার এর বাঁ দিকে আছে এক্স মাইনাস ওয়াই, দুটোকে গুণ করলাম। এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হয়েছে কে 1 ইন্টু এক্স বাই ওয়াই, আবার এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু হয়েছে কে 2 ইন্টু ওয়াই বাই এক্স। এবার ওয়াই এক্স উপর নিচে কেটে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু যাবে কে 1 ইন্টু কে 2। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র এটা। আর কে 1 ইন্টু কে 2কে আমি ধরলাম নতুন একটা কনস্ট্যান্ট হচ্ছে কে। এবার লিখে দেবো যেখানে কে ইকুয়াল টু হবে কে 1 ইন্টু কে 2, এটা নতুন কনস্ট্যান্ট। তাহলে কী পেলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা কনস্ট্যান্ট কে, আর এটাই দেখাতে বলেছিল যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এখান থেকে প্রমাণিত হবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে হয়ে গেল প্রমাণিত, তাহলে এটাই হবে অ্যান্সার। এবারে এখানে আমরা লিখতে পারি যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ গুণ করে পাই, তাহলে এটা লিখলে অঙ্কটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। এরপরে 4 দাগে কোশ্চেনটা আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে কে এর মান নির্ণয় করো। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 এইটা আছে। তাহলে সমীকরণটা কী করবো, সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 2 ইন্টু কে 2k ইন্টু এক্স মাইনাস কে একে কে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা এইদিকে হবে মাইনাস 2kx প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এখান থেকে কী করবো, এক্সটা কমন নেবো, এক্সটা ডান দিকে নিলাম, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস 2k ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু 0। এটাকে সমীকরণটা এরকম সিম্পলিফাই করলাম। এবার বের করতে হবে যে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে কে এর মান কত। তাহলে এখানে বের করব যে বীজদ্বয়ের সমষ্টি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি সূত্রে কী হয়, সমষ্টি সূত্র হয় মাইনাস বি বাই এ। এখানে বি এর মান কোনটা, মাইনাস অফ এইটা, আর এর মান হচ্ছে 1। তাহলে বীজদ্বয়ের সমষ্টি 0 বলেছে, তাহলে শর্তে বলা আছে মাইনাস বি বাই এ এর মানটা হচ্ছে 0। এবার বি এর মানটা বসিয়ে দেবো, মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস 1 প্লাস 2k বাই এর মান হচ্ছে এখানে 1 বসে গেল ইকুয়াল টু 0। এবার মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, আর নিচে 1 লিখলেও যা, না লিখলেও তাই। তাহলে 1 প্লাস 2k ইকুয়াল টু হয়ে যাবে 0। তাহলে 2k ইকুয়াল টু যাবে -1, তাহলে k ইকুয়াল টু হবে -1/2। তাহলে এটাই হবে k এর মান। তাহলে লিখব অতএব k এর মান সমান হবে -1/2। এটাই হবে অ্যান্সার। এরপরে 5 দাগে কোশ্চেনটা আছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র ও এ বি ব্যাস
অ্যাঙ্গেল এওডি সমান 140 ডিগ্রি ও অ্যাঙ্গেল সিএবি সমান 50 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিইডি এর মান নির্ণয় করো। এখানে কোশ্চেনের মধ্যে ছবিটা দেওয়া আছে এইটা। ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে একটা ব্যাস, এবি ব্যাসটাকে বাড়ির দিকে বাড়ানো হয়েছে এই পর্যন্ত, আর সিডি বাহুটা ইকে এই বিন্দু এখানে ছেদ করেছে। এবার দেওয়া আছে অ্যাঙ্গেল এওডি সমান 140 আর এই কোণটা দেওয়া আছে 50। বের করতে হবে অ্যাঙ্গেল বিইডি এই কোণটা কত। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটাকে লিখি, যে দেওয়া আছে অ্যাঙ্গেল এওডি ইকুয়াল টু হচ্ছে 140 ডিগ্রি, আর এটা দেওয়া আছে অ্যাঙ্গেল সিএও, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 50 ডিগ্রি। এবার বের করতে হবে অ্যাঙ্গেল বিএডি এর মান কত। এই অঙ্কটা সলিউশন করতে গেলে যদি আমরা একটা ছবি অঙ্কন করি, আমি ধরলাম এখানে একটা বিন্দু নিলাম যে পি, তাহলে এবার যদি পিডি আর পিএ যদি যোগ করি তাহলে কী হবে, এপিডিসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ তৈরি হবে। আবার এই এসিডি চাপের ওপর এটা হবে কেন্দ্রস্থ কোণ আর এটা হবে বৃত্তস্থ কোণ। তাহলে একই রকমভাবে লিখব যে পি হলো বৃত্তের পরিধির উপরে যে কোনো একটা বিন্দু, বৃত্তের পরিধির উপর একটি বিন্দু, এটা আমি ধরলাম। তাহলে লিখে দিলাম ধরি পি হলো বৃত্তের পরিধির উপর একটা বিন্দু। এবার কী করব, যে এপি ও ডিপি যুক্ত করলাম। এবার এটা যদি যুক্ত করি তাহলে কী হবে, এইটা এসিডি চাপের ওপর এটা কেন্দ্রস্থ কোণ, এটা হবে বৃত্তস্থ কোণ। অতএব এসিডি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে 140 ডিগ্রি। নামটা লিখি এখানে এওডি, ও বৃত্তস্থ কোণ হবে অ্যাঙ্গেল এপিডি। এবার এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল এওডি দেওয়াই আছে, আগেই লেখা আছে, আর পুনরায় লেখার দরকার নেই। এবার লিখবো অথবা অ্যাঙ্গেল এপিডি, এইটা কত হবে, এইটা হবে হাফ অফ অ্যাঙ্গেল এওডি। তাহলে হাফ ইন্টু অ্যাঙ্গেল 140 মানে হয়ে যাবে 7 দুগুণে 14 মানে হবে 70 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 70 ডিগ্রি। এবার এপিডিসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে লিখবো আবার এপিডিসি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হয়ে গেল। এবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে এই কোণটা যদি 70 হয় তাহলে এই কোণটা কত হবে, 180 মাইনাস 70 হবে। তাহলে অর্থাৎ অ্যাঙ্গেল এসিডি সমান হবে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাবে 110 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল 110। এবার এসিই টোটালটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এই কোণটা পেয়ে গেছি, তাহলে এই কোণটা হবে 180 মাইনাস এই দুটোর যোগফল। এবার অর্থাৎ ত্রিভুজ এসিই থেকে পাই, এই ত্রিভুজ থেকে কি পাওয়া যাবে, যে অ্যাঙ্গেল বিইডি এইসি, এইটাকে বার করি এইসি, এইটা হবে 180 মাইনাস এটা 50 ডিগ্রি আর এটা হচ্ছে 110 ডিগ্রি যোগ। তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা হবে 160, তার মানে হবে 20 ডিগ্রি। তাহলে এইসি এই কোণটা যদি 20 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বিইডি এটাও হবে 20 ডিগ্রি, একই অ্যাঙ্গেল। অতএব অ্যাঙ্গেল বিইডি ইকুয়াল টু হবে 20 ডিগ্রি। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 6 দাগের কোশ্চেনটা আছে, এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি সমান 6 সেমি, ও ডি সমান 8 সেমি এবং ও এ সমান 5 সেমি, তাহলে ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এবিসিডি একটা আয়তক্ষেত্র আঁকলাম, এই এবিসিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ধরলাম ও একটা বিন্দু। এবার ও এ, ও বি, ও সি, ও ডি যোগ করা হয়েছে। এবার দেওয়া আছে ও এ, ও বি এবং ও ডির মাপ দেওয়া আছে, বের করতে হবে ও সি এর মাপ কত। তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখব, যে দেওয়া আছে ও বি সমান 6 সেমি, ও ডি সমান 8 সেমি এবং ও এ সমান 5 সেমি। এবার বের করতে হবে কার মান, ও সি এর মাপটা এখানে বের করতে হবে। আমরা পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টার একটা প্রয়োগে পড়েছিলাম যে আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু যে কোনো বিন্দু হলে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার হয়। তাহলে সেটাই লিখবে যে আমরা জানি ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস
ও ডি স্কোয়ার। তাহলে ও এর মাপ দেওয়া আছে 5, বসিয়ে দিলাম 5 স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, এটা বের করতে হবে। ও বি এর মান 6, 6 স্কোয়ার প্লাস ও ডি 8, 8 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার 25 প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার 36 প্লাস 8 স্কোয়ার 8 8 64। তাহলে ও সি স্কোয়ার ইকুয়াল টু কত 100, আর 25টা দিকে গেলে হবে বিয়োগ হয়ে যাবে। তাহলে ও সি স্কোয়ার ইকুয়াল টু হবে 75। তাহলে ও সি ইকুয়াল টু হবে √75। 25 3 75। এবার 25-এর জন্য 5 বেরিয়ে আসবে আর √3 থাকবে। তাহলে ও সির মাপ কত হলো? অতএব ও সি সমান হলো 5√3 এত সেমি। তাহলে অতএব লিখব অতএব ও সি এর দৈর্ঘ্য সমান 5√3 এত সেমি। এটাই হবে অ্যান্সার। এরপরে 7 দাগে কোশ্চেনটা আছে, এ বি সি কেন্দ্র বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। যদি এ বি সমান 5 সেমি, বি সি সমান 7 সেমি এবং সি এ সমান 6 সেমি হয়, তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আমি এখানে ধরলাম যে এ বি সি কেন্দ্রীয় 3টে বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। এটা ধরলাম এ কেন্দ্রীয়, এটা ধরলাম বি কেন্দ্রীয়, আর এটা ধরলাম সি কেন্দ্রীয়, এটা ধরলাম সি কেন্দ্রীয়। এবার এ বি সি 3টে কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। এবার বলা আছে এ বি, এই টোটালটা দৈর্ঘ্য বলা আছে 5 সেমি। আর বলা আছে বি সি, এটা দৈর্ঘ্যটা দেওয়া আছে 7 সেমি। আর সি এ থেকে সি এর দৈর্ঘ্যটা দেওয়া আছে কত 6 সেমি। এবার বের করতে হবে যে এ কেন্দ্রীয় যেটা বৃত্তটা আছে এই বৃত্তটার দৈর্ঘ্য কত। এবার আমি ধরলাম যে 3টে বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে, ঠিক আছে। আমি ধরলাম এই স্পর্শ বিন্দুটা হচ্ছে পি, এটা ধরলাম কিউ বিন্দু, আর এটা ধরলাম আর বিন্দু। তাহলে লিখব ধরি এ বি সি কেন্দ্রীয় 3টি বৃত্ত যথাক্রমে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। এবার দেওয়া আছে যেটা লিখবো যে দেওয়া আছে এ বি সমান হচ্ছে 5 সেমি, আর বি সি এটা দেওয়া আছে 7 সেমি, আর সি এর মানটা দেওয়া আছে 6 সেমি। এবার আমি ধরে নেব যে এ কেন্দ্রীয় বৃত্তটা এর ব্যাসার্ধ হচ্ছে এক্স, বি কেন্দ্রীয় বৃত্তটা এর ব্যাসার্ধ ওয়াই, আর সি কেন্দ্রীয় বৃত্ত এর ব্যাসার্ধ ধরলাম জেড। তাহলে ধরি এ বি সি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে এক্স ওয়াই ও জেড। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে এইখান থেকে এইটুকু, আবার এটা যদি ওয়াই হয় বি থেকে পি তাহলে বি থেকে কিউ এটাও হবে ওয়াই, আবার কিউ থেকে সি এটা যদি জেড হয় সি থেকে আর এটাও হবে জেড একক। এবার এ বি সমান দেওয়া আছে কত, এ বি সমান দেওয়া আছে 5 সেমি, আর এ বি মানে কি এইখান থেকে এক্স প্লাস ওয়াই। এবার লিখবো যে এখন এক্স প্লাস ওয়াই এ বির মাপটা দেওয়া আছে 5 সেমি, আবার এইখান থেকে এইটুকু ওয়াই, এইখান থেকে এইটুকু জেড, তাহলে ওয়াই প্লাস জেড এর মাপটা দেওয়া আছে 7 সেমি, আর একটা দেওয়া আছে জেড প্লাস এক্স বা এক্স প্লাস জেড এর মাপটা আছে 6 সেমি। এই 3টি জিনিস আমরা পেয়েছি। এবার এটাকে দিলাম 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এবার 1 প্লাস 2 প্লাস 3 তিনটে সমীকরণ যোগ করে পাই। 3টে সমীকরণ যোগ করলে কী হবে, যোগ করলে এক্স ওয়াই জেড তিনটে দুটো করেই আসবে। তাহলে 2 কমন নেব, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল হবে 5 প্লাস 7, 7 5 12, 12 আর 6 18। এবার তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে কত 18/2, মানে হয়ে যাবে 2 9 18 ইকুয়াল টু হবে 9 সেমি। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটা ইকুয়াল টু হয়ে যাবে 9 সেমি। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার 4 নম্বর সমীকরণ থেকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বিয়োগ দিই তাহলে এক্স প্লাস ওয়াইটা কেটে যাবে, জেডের মান পেয়ে যাব। আবার যদি 4 নম্বর থেকে 2 নম্বর বাদ দিই তাহলে ওয়াই জেডটা কেটে যাবে, এক্সের মানটা পেয়ে যাবে। তাহলে এখানে বের করতে হবে কত, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ মানে এক্সট্রা দরকার। তাহলে আমরা কি করব, 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ দেবো। তাহলে এখন 4 - 2 করে পাই। 4 - 2 করলে কী হবে,
4 নম্বর সমীকরণের বাম দিকে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এর বাম দিকে আছে ওয়াই প্লাস জেড, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড যাবে ইকুয়াল টু এর ডান দিকে আছে 9 আর এর ডান দিকে আছে 7, তাহলে এখানে ওয়াই ওয়াই জেড জেড কেটে গেল, তাহলে ইকুয়াল টু এক্স হবে কত 9 থেকে 7 বাদ দিলে 2, আর এক্সটাই ধরেছিলাম যে এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বের করতে হবে কার মান, এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে লিখে দেবো অথবা এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ সমান 2 সেমি, এটাই হবে অ্যান্সার। এরপরে 8 দাগে কোশ্চেনটা আছে ত্রিভুজ এবিসি এর এবিসি কোণটা 90 ডিগ্রি, বিসি সমান √3 ইন্টু এবি হলে সাইন সি এর মান কত। এখানে দেওয়া আছে যে এবিসি একটা ত্রিভুজ যার এবিসি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এখানে দেওয়া আছে যে কি বিসি সমান √3 ইন্টু এবি, তাহলে যেটা লিখবো যে অ্যাঙ্গেল এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার আর একটা দেওয়া আছে কি যে দেওয়া আছে যে বিসি সমান √3 ইন্টু এবি। এবার বিসিটা বাঁয়ে থাকলো, এবিটাকে নিচের দিকে নামিয়ে দিলাম, তাহলে হবে কত √3। তাহলে বিসিটা কি এবার সি কোণের সাপেক্ষে এবার বের করব। এবার সি কোণের সাপেক্ষে, সি কোণটার সাপেক্ষে এবিটা হয়ে যাবে লম্ব আর বিসিটা হয়ে যাবে ভূমি, ভূমি বাই লম্ব, এটা মানে হয়ে যাবে কট, সি কোণের সাপেক্ষে কট। তাহলে অতএব কট সি অর্থাৎ সি কোণের সাপেক্ষে কটের মান দেওয়া আছে কত √3, এটা দেওয়া আছে। তাহলে কট সি সমান হলো √3, আর √3 হচ্ছে কটর মান কট 30-এর মান। এবার উভয় পক্ষে যদি তুলনা করি সি ইকুয়াল টু কত হবে 30 ডিগ্রি, অর্থাৎ এই সি কোণটা হলো 30 ডিগ্রি। এবার আমাকে বের করতে হবে কার মান, সাইন সি এর মান কত। তাহলে সাইন সি এর মান পেয়ে গেছি, বসিয়ে দেবো 30 ডিগ্রি। এবার সাইন 30 হয় হাফ, তাহলে হাফটাই হবে এখানে অ্যান্সার। এরপরে 9 দাগের কোশ্চেনটা আছে একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমি প্রথমেই ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক। তাহলে গোলকের ব্যাসার্ধ যখন আর, তখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, তখন বক্রতলের ক্ষেত্রফল হবে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr², এত বর্গ একক। এবার এখন কি করা হয়েছে যে গোলকের ব্যাসার্ধ 50% বাড়ানো হয়েছে, তাহলে গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ হবে কত আর প্লাস আর এর 50%, তাহলে 50/100, তাহলে 5 × 5 5 2 10, তাহলে আর প্লাস r/2, তার মানে 2 লস গেলে 2r প্লাস আর মানে হচ্ছে 3r/2 এত একক। তাহলে গোলকের ব্যাসার্ধ 50% বাড়ানোর ফলে ব্যাসার্ধ দাঁড়ালো 3r/2 একক। তাহলে অথবা এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হবে 4πr², আর মানে কত আর এখানে 3r/2 তার হোল স্কোয়ার, তাহলে 4 × π 3² হচ্ছে 9r²/2² হবে 4, তাহলে 4 4 কেটে গেল, তাহলে 9πr², এত বর্গ একক। তাহলে আগে ছিল 4πr², এখন হয়ে গেল 9πr²। এবার এখানে বের করতে হচ্ছে কত বৃদ্ধি পেল, তাহলে অতএব ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেল 9πr² মাইনাস 4πr², তার মানে 5πr², এত বর্গ একক বাড়লো। এবার চেয়েছে যে শতকরা কত বৃদ্ধি, অতএব বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত বেড়েছে 5πr² বেড়েছে, কতর মধ্যে 4πr² মধ্যে ইন্টু 100, πr² কেটে গেল 4 25 125, 5 হবে 125, এত পার্সেন্ট শতকরা বৃদ্ধি। তাহলে এখানে অ্যান্সার হবে 125%, এটাই হবে অ্যান্সার।
এরপরে 10-এর কোশ্চেনটা আছে একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরেট শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা সমান হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এখানে আমি অর্ধগোলকটার ব্যাসার্ধ ধরে নেব আর, তাহলে এটা একটা অর্ধগোলক, তার ব্যাসার্ধ ধরলাম আর। এবার অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, অর্ধগোলকটার উচ্চতাও কিন্তু আর হয়ে যায়। এটাই অর্ধগোলকের ক্ষেত্রে সবথেকে বড় বৈশিষ্ট্য। এবার পাশে একটা শঙ্কু আছে, তারও ব্যাসার্ধ বলা আছে আর। এবার যেহেতু বলা আছে শঙ্কু আর অর্ধগোলকটা দুজনেরই ব্যাসের দৈর্ঘ্য সমান, ব্যাসের দৈর্ঘ্য সমান হলে ব্যাসের দৈর্ঘ্য সমান হবে। এবার যেহেতু গোলকটার উচ্চতা আর শঙ্কুর উচ্চতা আবার সেম, তাহলে গোলকটার উচ্চতা আছে আর, তাহলে শঙ্কুর উচ্চতাও হয়ে যাবে আর। তাহলে এখানে আমি লিখব যে ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ ধরলাম আর একক। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে শঙ্কুটারও ব্যাসার্ধ হয়ে যাবে, শঙ্কুটার ব্যাসার্ধ হয়ে যাবে আর একক। এবার শঙ্কুর ব্যাসার্ধ আর এবং উচ্চতা হয়ে যাবে আর, কারণ অর্ধগোলকটার উচ্চতা আছে আর। এবার শঙ্কুর উচ্চতা সমান হয়েছে আর একক, এত একক। এবার কি বের করব, বের করব যে দুজনারই অর্ধগোলক এবং শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। অতএব অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr², এত বর্গ একক। আর বের করতে হবে যে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, এটা হবে πr/l, এত বর্গ একক। এবার বের করতে বলেছি যে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে অতএব নির্ণেয় অনুপাত, অত লেখার দরকার নেই, নির্ণেয় অনুপাত সমান অর্ধগোলকটা আগে আছে 2πr² πr/l, পাই কেটে গেল, একটা আরের সঙ্গে একটা আর কেটে গেল, তাহলে বাঁ দিকে থাকলো 2r/l। এবার 2r/l মানে কি, আমরা জানি √r² + h², কিন্তু এখানে এইচ মানেও তো এখানে আর, তাহলে এর জায়গায় আর বসে যাবে। তাহলে 2r/, এটা হয়ে যাবে √2r², তার মানে 2r/, হয়ে যাবে √2 × r, আর উভয় পক্ষে কেটে গেল, তার মানে হলো 2:√2। এবার 2টাকে আমরা লিখতে পারি √2 × √2 √2 কেটে গেল, তার মানে হয়ে গেল √2:1। তাহলে এটাই হবে এবার নির্ণেয় অনুপাত, অর্থাৎ অর্ধগোলক ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে লিখে দেবো, অর্থাৎ অর্ধগোলক ও শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান √2:1, এটাই হবে অ্যান্সার। এরপরে 11 দাগের কোশ্চেনটা আছে tan1 × tan2 × tan3 এরকম করে ডট দিয়ে আপ টু tan89 এর মান নির্ণয় করো। তাহলে tan1 ডিগ্রি × tan2 ডিগ্রি × tan3 ডিগ্রি ইন্টু ডট দিয়ে আপ টু আছে tan89 ডিগ্রি। এবার tan1টা থাকলো tan1 ডিগ্রি × tan2 ডিগ্রি × tan3 ডিগ্রি, এরপরে 3, 4, 5, 6 সবই আছে। এইখানে মাঝখানে এক জায়গায় tan45 আসবে, ইন্টু তারপর থেকে 45, 46, 47 এরকম ডট দিয়ে থাকবে। এবার tan89 এর আগে 3টে লিখব, তাহলে 89 আগে 88, তার আগে 87, তাহলে tan87 ডিগ্রি × tan88 ডিগ্রি × tan89 ডিগ্রি, এইভাবে থাকবে। এবার tan1 এবং tan89 এটাকে এক কাছে করব, tan2 tan88 এক কাছে করব, tan3 tan87 এক কাছে করব। এইভাবে 4-4-এর সঙ্গে এখানে tan4-এর সঙ্গে tan86, এইভাবে জোড়া হবে। একমাত্র tan45টা আলাদা সিঙ্গেল পড়ে থাকবে। এবার কি করব, tan1 ডিগ্রি × tan89 ডিগ্রি এক কাছে থাকলো, ইন্টু tan2 ডিগ্রি × tan88 ডিগ্রি এক কাছে থাকলো, ইন্টু tan3 ডিগ্রি × tan87 ডিগ্রি এটা কাছে থাকলো। এইভাবে জোড়া থাকবে, শুধুমাত্র একটা সিঙ্গেল tan45 ডিগ্রিটা পড়ে থাকবে। এবার tan1 থাকলো। এবার আমরা tan89কে আমরা লিখতে পারি tan90 - 1 ডিগ্রি, এটা হয়ে গেল, ইন্টু tan2 2 ডিগ্রি
ইন্টু ট্যান 89কে লিখতে পারি 90 মাইনাস 2 ডিগ্রি, 88কে লিখতে পারি, এটা এক কাজ হয়ে গেল। ইন্টু ট্যান 3টাকে ফিক্স থাকলো, ট্যান 3 ডিগ্রি ইন্টু ট্যান 87কে লিখতে পারি 90 মাইনাস 3 ডিগ্রি, এইটা একটা জোড় হলো। এইভাবে জোড়াগুলো। এবার ট্যান 45 এখানে সিঙ্গেল থাকবে। এবার ট্যান 1 ইন্টু ট্যান 90 মাইনাস থিটা মানে হবে কট থিটা, হয়ে যাবে কট 1। তারপরটা হয়ে যাবে কত, ট্যান 2 ইন্টু ট্যান 90 মাইনাস থিটা মানে হচ্ছে কট থিটা মানে কট 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ইন্টু এটা হয়ে যাবে কট 3 ডিগ্রি। এইভাবে সব ডট ডট দিয়ে ব্র্যাকেটের ভেতরে থাকবে। ট্যান 45টা সিঙ্গেল থাকলো। এবার ট্যান 1 ইন্টু কট 1 হয়ে যায়, ট্যান 2 ইন্টু কট 2 সব 1 হয়ে যাবে, তাহলে ব্র্যাকেটগুলো সব 1 হবে। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1, এইভাবে 1 গুণ হতে যাবে এবং লাস্টে ট্যান 45 এরও 1 হয়ে যাবে 1। তারপরে আলটিমেটলি সব 1গুলো গুণফল হয়ে যাবে ইকুয়াল টু 1, এটাই হয়ে যাবে অ্যান্সার। এটা খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। এরপরে 12 দাগের কোশ্চেনটা আছে ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস 25/10 এবং সামেশন এফ আই ইউআই ইকুয়াল টু 20 ও সামেশন এফ আই ইকুয়াল টু 100 হলে এক্স বার এর মান নির্ণয় করো। এই কোশ্চেনটা অনেকবার হয়েছে। এখানে দেওয়া আছে যেটা সেগুলো আগে লিখব। দেওয়া আছে প্রত্যেকটা সেটে এই কোশ্চেনটা থাকছে। এই কোশ্চেনটা এবার আসার জন্য খুব ইম্পর্টেন্ট। ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস 25, এই ধরনের কোশ্চেন এবার একটা আসবেই, বাই 10। আর দেওয়া আছে সামেশন এফ আই ইউআই ইকুয়াল টু 20 এবং সামেশন এফ আই ইকুয়াল টু দেওয়া আছে 100। এবার আমরা একটা সূত্র জানি যে আমরা জানি ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এইচ। এবার এটাকে যদি তুলনা করি তাহলে কী হবে, এ ইকুয়াল টু হবে 25 আর এইচ ইকুয়াল টু হবে 10। অথবা এ ইকুয়াল টু হলো 25 এবং এইচ ইকুয়াল টু হলো 10। এবার আমরা জানি এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই ইন্টু এইচ। তাহলে এর মান হচ্ছে কত, 25 প্লাস সামেশন এফ আই ইউআই এর মান হলো কত, 20 বাই সামেশন এফ আই এর মান হচ্ছে 100 ইন্টু এইচ, এইচের মান হচ্ছে 10। একটা শূন্য কেটে গেল, এখানে একটা কেটে গেল, তার মানে হলো কত, 25 প্লাস 2 ইকুয়াল টু হয়ে যাবে 27। এটাই হবে অ্যান্সার। তাহলে 12 দাগের কোশ্চেনটা হয়ে গেল। আজকের ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নতুন একটা কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।